মুহূর্তে মৃদুল ভয়ে জমে গেল। ধরা পড়ার কথা মনে পড়তে শরীরের শিরা উপশিরা ঠান্ডা স্রোত বয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতে বলতে পিছন ঘুরে তাকালো। ওর পিছনে রিহান দাঁত কেলিয়ে হাসছে ওকে দেখে। মৃদুল কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল ওর কাঁধে। অকথ্য বাসায় গালি দিবে তার আগিয়ে দেখলো রিহানের পাশে আহিয়া দাঁড়িয়ে। তাই নিজের ভাষায় সংযম করলো। ভদ্র ভাষায় মেনমেন করে বলল, আপু, আপনি রিহানকে বলিয়েন আপনার বাপের ভয়ে প্রাণ পাখিটা এখনই খাঁচা ছেড়ে বেরিয়ে যেত। ওর কথা শুনে আহিয়া মৃদু হাসলো, তারপর বলল, ভাইয়া, গাছ অনেক পিচ্ছিলি হয়ে আছে, তাই গাছ বেয়ে নিচে নামার প্রয়োজন নেই। আমি সদর দরজা খুলে দিচ্ছি, আপনারা চুপচাপ বেরিয়ে যান। কিন্তু ভুলেও সিকিউরিটি গার্ডের চোখের সামনে পড়া যাবে না। বাড়ির উত্তর দিকের দেয়ালটা একটু নিচু, আপনারা ওই দিকে চলে যান। মৃদুল একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, থ্যাংক ইউ আপু। আহিয়ার মুচকি হাসলো। অতঃপর তিনজনের নিচে সদর দরজার সামনে আসলো। আহিয়া কাপা হাতে দরজা খুলে দিল। দরজা খোলা পেতে মৃদুল মনের আনন্দে বেরিয়ে গেল বাইরের দিকে। রিহান এখনো দাঁড়িয়ে। আহিয়া ফিসফিস করে বলল, যাচ্ছে না কেন, তাড়াতাড়ি যান, কেউ টের পেলে সমস্যা হবে। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিয়ার দিকে, কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আচমকাই সে আহিয়ার কপালে শক্ত করে চুমু দিয়ে তারপর ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, হনহন করে বেরিয়ে গেল বাড়ির উত্তর দিকে। আহিয়া যেন মুহূর্তেই বরফের ন্যায় জমে গেল। বুকের ভিতর ধুক ধুক করছে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে স্বাভাবিক করে বাড়ির সদর দরজা লাগিয়ে আস্তে আস্তে উঠে গেল তৃতীয় তলায়। উঠে নিজের রুমের দিকে দৌড় দিতে কারোর সাথে ধাক্কা লাগলো। অন্ধকারে মুখের দিকে নজর যাওয়ার আগেই নজরে পড়ল মানুষটার গায়ে থাকার সাদা জামার উপর। আহিয়া ভয়ে আহ করে চিৎকার দিল। মুহূর্তেই কপাল বেয়ে ধর করে ঘাম পড়ছে। ভয়ে আরো যেই চিৎকার দিবে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে বলল, আপু, আমি ত্রিধা, ভয় কেন পাচ্ছ? আহিয়া চোখ তুলে দেখল, সত্যিই তো, এটা তো ত্রিধা। আহিয়া এবার হাতটা মুখ থেকে সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুই যে, এটা তো বুঝলাম, কিন্তু তুই এত রাতে এখানে সাদা ড্রেস পরে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? ত্রিধা মৃদু হেসে জবাব দিল, পাহারা দিচ্ছি, কেউ যদি এসে আমার বড় বোনটাকে মধ্যরাতে তুলে নিয়ে যায়। আহিয়া এবার ভাবনায় ডুব দিল। তার মানে এতক্ষণ ত্রিধা সব দেখেছে। আহিয়া এবার আমতা আমতা করে বলতে লাগলো, আসলে ত্রিধা, আমি আমি বলছি কি, ও আমার ভালো বন্ধু। কয়েকদিন ওর ওর সাথে তো কথা বলিনি, তাই লুকিয়ে দেখা করতে এসেছে। ত্রিধা মৃদু হেসে বলল, তোমাদের বন্ধুত্ব খুব স্ট্রং আপু। কয়েকদিনের কথা না হয় রিস্ক নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসেছে। এবার ত্রিধার পুরো কথা শেষ না হওয়ার আহিয়া হাত টেনে রুমে নিয়ে গেল। তারপর বিছানায় বসিয়ে মাথা নিচু করে বলতে লাগলো, আসলে আমি আর রিহান দুজনকে ভালোবাসি। রিহান আজকে প্রপোজ করেছে। বিশ্বাস কর, আমাদের আগে থেকে কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না। তুই প্লিজ বাড়ির বড়দের কাউকে কিছু বলিস না। ত্রিধার কেন জানি আহিয়ার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু নিজের মুখটা গম্ভীর করে বলল, এতে আমার লাভ। আহিয়া মিনমিন করে বলল, কি চাস বল। ত্রিধা বলল, দুলাভাইকে বল ট্রিট দিতে। আহিয়া এবার একটু অবাক হলো। বরং ত্রিধার মুখে ট্রিটের কথা শুনে নয়, এত স্বাভাবিকভাবে কথাগুলো শুনে। কারণ আগের চঞ্চল মেয়ে ত্রিধা এতক্ষণ আগ্রহ নিয়ে হাসতে হাসতে আরও অনেক কথাই বলে ফেলতো। এটা জিজ্ঞেস করা, ওটা জিজ্ঞেস করা, কিন্তু আজকে ত্রিধা একদম বুঝতারের মতো করে কথা বলছে। কিন্তু আহিয়া চায় না ত্রিধার মধ্যে একটা ম্যাচুরিটি চিন্তাভাবনা আসুক। আগের চঞ্চল মেয়েটাই তো ভালো ছিল, পুরো বাড়ি মাতিয়ে রাখত। আহিয়া নির্বাক হয়ে তাকিয়ে আছে, তারপর অসহায় কণ্ঠে ডাকলো ত্রিধাকে। ত্রিধা মাথা তুলে তাকালো। ফর্সা মেয়েটার এই কয়েকদিনে চোখের নিচ কালি পড়ে গেছে। আহিয়া এক পলক কয়েকবার তাকালো, তারপর বলল, রাত শেষ হয়ে এসেছে, এখনো ঘুমাসনি? ত্রিধা চুপ রইল, কোনো উত্তর দিল না। আহিয়া জানে মেয়েটা এখন রাতের পর রাত জেগে থাকে। এই করুণ চেহারাটা যদি একবার আহিয়ান ভাই দেখত, তাহলে বুঝি সে তার ডাক্তারি হওয়ার স্বপ্ন বিদেশে মাটিতে পুঁতে রেখে ত্রিধায়ের কাছে চলে আসতো।
ভাইয়া কি কখনো জানতে পারবে ভালোবাসার মানুষটি তাকে ভেবে কত কষ্ট পাচ্ছে? আর ত্রিধাকে তো এখন এসব বলা যাবে না। আহিয়া ঘন ঘন শ্বাস ছেড়ে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা বক্স আনলো। হ্যাঁ, এটাই সেই বক্সটা যেটা আগে আহিয়ান ত্রিধাকে দিয়ে গিয়েছিল। আহিয়া এগিয়ে এসে ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে বক্সটা দিল। বক্সটা চিনতে ত্রিধার একটু দেরি হলো না। সে গিফট বক্স হাতে নিল না, বরং ছল ছল চোখে চেয়ে রইল আহিয়ার দিকে। আহিয়া মৃদু হেসে বলল, ভাইয়া যাবার আগে তোকে এটা দিয়ে গেছে, খুলে দেখ এটার ভিতরে কি আছে। ত্রিধা অন্যদিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করলো। তারপর অভিমানী কণ্ঠে বলল, প্রয়োজন নেই কারো গিফটের। আহিয়া আবারও হাসলো। আহিয়া আবার বলল, প্লিজ গিফটটা খোল, হয়তো যাবার আগে কিছু বলে গিয়েছে এটাতে। ত্রিধা চমকে গিয়ে চোখ তুলে তাকালো, চোখের তারায় হাসির ঝিলিক। তারপর গিফটটা হাতে নিয়ে র্যাপিং পেপারগুলো খুলে ফেললো। দেখলো ভিতরে একটা iPhone 17 Pro Max। দেখলো ভিতরে কোনো চিরকুট নেই, তাই ত্রিধার মনটা আবারও খারাপ হয়ে গেল। আহিয়া হাসি মুখে বলল, দেখেছিস ত্রিধা, ভাইয়া তোকে যাওয়ার আগে ফোন গিফট করে গেল। এটা দিয়ে ভাইয়ার সাথে যোগাযোগ কর। ভাইয়া নিশ্চয়ই সেটা চায়। ত্রিধা এবার অভিমানী কণ্ঠে বলল, সে চাইলে কি হবে নাকি? হ্যাঁ, আমার কি চাওয়ার কোনো দাম নেই? আমি চাই না যোগাযোগ করতে, আমার চাওয়ার কোনো মূল্য নেই। তারপর ফোনটা আহিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি তো সামনের মাসে যাচ্ছ, তারপর ফিরে গিয়ে তোমার ভাইয়ের ফোন তোমার ভাইকেই ফিরিয়ে দিও। আর বলো, আমার কারো থেকে কোনো গিফট চাই না। আহিয়া ওকে বোঝাতে চেষ্টা করলো, তারপর বলল, দেখো ত্রিধা, ভাইয়ার উপর এরকম রাগ করে থাকিস না। ভাইয়া হঠাৎ করে বিশেষ প্রয়োজনে পড়ায় ঝটপট চলে গেছে। তাছাড়া 1 মাস পর তোর পরীক্ষা, এভাবে না খেয়ে না ঘুমিয়ে পরীক্ষা আগে দে, সুস্থ হ, না হলে অসুস্থ হয়ে পড়বি, তাছাড়া রেজাল্ট খারাপ করবি। তুই নিশ্চয়ই চাস না তোর এসব কাণ্ডের জন্য মামা মামুনি কষ্ট পাক। ত্রিধা আবার মুখ তুলে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না আপু, কিন্তু আমার তো রাতে ঘুম আসে না, আমি কি করব? মুখে খাবার দিলে গলায় আটকায়, কাটার মতন লাগে। তাহলে বলো আমি কি করব? আমার কি করা আছে? আর পড়তে বসলে তোমার ওই বেঈমান ভাইটার কথা মনে পড়ে। এখন আমি কি করব, কিভাবে পড়ব? বলে ত্রিধা ঝরঝর করে কেঁদে দিল। আহিয়া ত্রিধাকে বুকে টেনে নিল, তারপর বোঝাতে বোঝাতে বলল, তুই ভালো স্টুডেন্ট, এই কয়েকদিন লেখাপড়া গ্যাপ কোনো ব্যাপার না, সামনে আরও কয়েকদিন বাকি আছে। তাছাড়া তোর পরীক্ষা আগ পর্যন্ত আমি দেশেই আছি, তুই কাল থেকে আমার কাছে পড়তে আয়, আমি চেষ্টা করব তোকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিতে। তুই কেন বুঝতে চাচ্ছিস না? তোর এমন অবস্থা দেখলে মামা কত কষ্ট পাবে, তুই কি মামাকে জেনে শুনে কষ্ট দিতে চাস? ত্রিধা ঘন ঘন মাথা নাড়িয়ে বোঝাতে চাইল, সে কষ্ট দিতে চায় না। তাহলে আগামীকাল থেকে আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু কর, যেহেতু ওটা ভাইয়ের বাড়ি, সেহেতু একদিন না একদিন ভাইয়া এ বাড়িতে ফিরবেই। তখন না হয় অভিমানগুলো সব তুলে ধরা যাবে, কিন্তু এখন যদি তুই পরীক্ষা ফেল করিস তাহলে তো মামা মামুনি তোর বিয়ে দিয়ে দিবে। ত্রিধা কান্নামাখা চোখগুলো হাতের উল্টো পাড় দিয়ে মুছে নিয়ে তারপর বলল, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তোমার ওই ভাইয়ের ফোন দিয়ে তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলিও না প্লিজ। আমি নতুন করে তার সাথে আর কোনো যোগাযোগ করতে চাই না। সে যদি আমার ছাড়া ভালো থাকে তাহলে তাই হোক। আমি দেখতে চাই সে আমাকে কতটা পড়াতে পারে আর আমি কতটা পড়তে পারি। আহিয়া ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিলে বলল, ঠিক আছে তাই হোক। শরতের নরম রোদ্দুরের জানালা ভেদ করে ঢুকে পড়েছে খানবাড়িতে। সদর দরজা বাইরে ঝরে পড়ে শিউলি ফুলের সুবাস বাতাসে মিশে আছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটাও নানান বাহারি খাবারের গন্ধ। সকালটা যেন নিজ গতিতেই চলছে। ঘরের ভিতরে ব্যস্ত তুঙ্গে বসে আছে খান পরিবারের প্রায় সবাই। সকালে নাস্তা ও চায়ের হইচই, কিন্তু চোখে পড়ল না ত্রিধা ও আহিয়াকে। তানভীর বন্যার উদ্দেশ্যে বলল, ত্রিধা কই? ওকে তো দেখতে পাচ্ছি না, ওর কি আজ কলেজ নেই নাকি? আমি যাচ্ছি মেয়েকে ডাকতে, কলেজের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা এখনো নিচে আসছে না কেন? বলতে বলতে বন্যা চলে গেল তৃতীয় তলার দিকে। প্রথমে গেল ত্রিধার রুমে, তারপর কিছু একটা ভেবে গেল আহিয়ার রুমে। ভিতরে গিয়ে থমকে দাঁড়ালো। বিছানার পাশে শুয়ে আছে আহিয়া ও ত্রিধা। দু বোনের চোখে
শান্ত ঘুমের ছাপ। বন্যা বিড়বিড় করে বলল, মাশাল্লাহ, দু বোনের এত মিল দেখলে প্রাণটা জুড়ে যায়। তারপর বন্যা হালকা ডাক দিল, এই ত্রিধা, ওঠ, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। ত্রিধা হালকা নড়ে চলে উঠল। সারা রাত না ঘুমানোর কারণে চোখের পাতা ফুলে গেছে। ত্রিধা আধ ঘুমে গা এলিয়ে গুটিসুটি হয়ে আবারও শুয়ে থাকলো। বন্যা আবারও ডাকলো। কি আর করার, ত্রিধা উঠে পড়ল। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গেল। সবাই নাস্তার টেবিলে বসলো আর আহিয়া রুমে ঘুমাচ্ছে। ঠিক তখনই মেঘের ফোনে কল আসলো। আবির, তানবীর, আলী, আহমদ খান, মালিহা খান সহ সকলেই চোখ ঘোরালো সেই দিকে। মেঘ এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেখল স্ক্রিনে জল করছে আহিয়ানের নাম। ছেলের ফোন পেয়ে মমতাময়ী মায়ের মুখে মুহূর্তে হাসি ফুটে উঠল। ঝটপট ফোনে রিসিভ করতে স্ক্রিনে ভেসে উঠল আহিয়ানের মুখ। আসসালামু আলাইকুম মাম্মা। মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম বাবাজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাড়ির সকলেই ভালো আছে। কি করছিস? আর ওখানে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? জি মাম্মা, তুমি চিন্তা করিও না। আমি একদম ঠিকমতো খাওয়া দাওয়া করছি, তুমি একদম চিন্তা করিও না। একদিকে ওদের মা ছেলে কথাবার্তা চলছে, অন্যদিকে আরেকটা হাত নাস্তার টেবিলে নাস্তার প্লেটে থমকে গেছে। দীর্ঘ 16 দিন পর আহিয়ান ভাইয়ের কণ্ঠ শুনল ত্রিধা। বক্ষ পিঞ্জরে ঝড়টা এক মুহূর্তে সামলাতে কষ্ট হচ্ছে। গলা দিয়ে খাবার নামছে না। ত্রিধা কাপা হাতে এক গ্লাস পানি খেলো। হাত থরথর করে কাঁপছে, শরীর অসর হয়ে আসছে। আসলে কিছু মানুষ জীবনে আসা মায়া লাগানোর জন্য, কিছুদিন ভালোবাসা, ভালো লাগা, মায়ার বন্দি করে চলে যায় বহুদূরে। ত্রিধা ভাবনার মাঝে আহিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। আহিয়া এসে ভাইয়া কল দিয়েছে শুনে দৌড়ে গিয়ে ফোন হাতে নিল। আহিয়া বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাপা, মামা, দাদুরা কি অফিসে চলে গেছে? আহিয়া হয়তো বুঝতে পারলো ভাইয়ার মনের কথা, তাই ক্যামেরাটা ঘুরিয়ে একে একে সবাইকে দেখাতে শুরু করলো। আবির, আদি, তানবীর, মোজাম্মেল খান, ইকবাল খান, আলী, আহমদ খান, আদিবা সবাই একসাথেই নাস্তা করতে বসেছে। আহিয়ান সবাইকে দেখে কৌশলাদি বিনিময় করলো। ছোট্ট আদিবা আদুরে ভঙ্গিতে কম বেশি সকলের নামই বিচার দিল ভাইয়ের কাছে। আহিয়ান হাসলো ওর কথা শুনে, কিন্তু এদিকে যে ওর হাসি শুনে আরেকজনের হৃদয় ঝড় উঠেছে, সেটা কি কেউ জানে? নাকি নিজের বুকের ঝড় লুকাতে হাসির প্রচেষ্টা তার? তারপর আহিয়া ফোনের ক্যামেরা ধরল ত্রিধার দিকে। ত্রিধা অবহেলিত ভিন ভঙ্গিতে মাথা নিচু করে খাচ্ছে। আহিয়ান কয়েক পলক তাকিয়ে চোখ বন্ধ করে নিল। মনে হচ্ছে কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুনে আজ বৃষ্টিপাত হচ্ছে। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রেখে আবারও খুলল। আহিয়া বুঝতে পারল ভাইয়ের হৃদয়ের বেকুলতা। তাই ফোনের ক্যামেরা ত্রিধার দিকে তাক করে এসে আদিবার সাথে দুষ্টুমিতে মেতে উঠল। এদিকে আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সোনা পাখির বিধ্বস্ত চেহারার দিকে। গাল দুটো এখন তার আগের মতন গোলুমোলু নেই, কিছুটা শুকিয়ে গেছে। গলার হাড়গুলো দেখা যাচ্ছে। চোখের নিচে কেমন যেন কালো ছিটের দাগ পড়েছে। মনে হচ্ছে কতদিন পর ঘুমায় না। আহিয়ান ব্যথাতুর হাসলো। ত্রিধা হয়তো বুঝতে পেরেছে কিছু, তাই সে পুরো নাস্তা শেষ না করেই ঝটপট করে হাত ধুয়ে মায়ের কাছে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আহিয়ান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল খাবার শেষ না করে পালিয়ে যাওয়ার দিকে। অতঃপর ফোনটা নীরবে কেটে দিল। ত্রিধা চলে গেছে। আহিয়া যেই না লক্ষ্য করলো ফোনের স্ক্রিনের দিকে, দেখলো ভাইয়া ফোন কেটে দিয়েছে। এরপর সে মৃদু হেসে নাস্তা টেবিলে বসলো। একে একে বাড়ির পুরুষেরা সকলেই নাস্তা করে বেরিয়ে পড়েছে। বাড়ির গাড়িটা থামলো কলেজ গেটের দিকে। দেখলো জুই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ওর 15 দিনের সমস্ত ঘটনা জুইয়ের জানা আছে, তাই ত্রিধাকে আর জুই একা ছাড়ে না। সারাক্ষণ ওর সঙ্গেও দেয় আর চেষ্টা করে ওর মন ভালো রাখতে। প্রতিদিনের না জুই আজকেও ত্রিধাকে মানানোর চেষ্টা করছে ফুচকা খেতে যেতে। বারবার বলছে, এখনো ক্লাস শুরু হতে অনেক দেরি, চল দুজন গিয়ে ফুচকা খেয়ে আসি।
ত্রিধা প্রথমে যেতে চাইল না, পরে জুঁইয়ের কথা ভেবে দুজনেই গেল সামনের দিকে এগিয়ে। ত্রিধা জানে ফুচকা খেতে যাওয়া জুঁইয়ের আসলে কারণ নয়, ওর আসল কারণ পাশের দোকানের মেহেদিকে দেখতে যাওয়া। ত্রিধা আনমনে হাঁটল সেদিকে। সত্যি মেহেদি নামের ছেলেটা অমায়িক, লম্ব, বহিষ্ঠ, দেহ শিক্ষিত পুরুষ। তাহলে সে এত ছোটখাটো একটা লাইব্রেরিতে চাকরি করে কেন? এটা ত্রিধার মাথায় ঢোকে না। মাঝে মাঝে জুঁইকে বলতে ইচ্ছে করে তার বয়ফ্রেন্ডের ভালো করে খোঁজ খবর নিতে। এই ব্যাটার ভিতরে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, কিন্তু সে নিজের ইচ্ছেটাকে নিজের ভেতরেই আটকে রাখলো। বান্ধবীর খুশির মুখটার দিকে তাকে কিছুই বলতে পারল না। ওরা ফুচকার দোকানে গিয়ে পৌঁছালো তার সামনের দোকানটার মেহেদির দোকান। ওদের দেখে মেহেদি পাশের দোকান থেকে এগিয়ে এলো। জুঁই লাজুক ভঙ্গিতে কপালে কাছে আসা চুলগুলো কানে গুজে বারবার তাকাচ্ছে। ত্রিধা খানিকটা আর চোখে ওদের দেখে পাশ কেটে গিয়ে ফুচকার অর্ডার দিল। ফুচকা অর্ডার দিয়ে চলে আসতে ওদের দুজনকে এক টেবিলে ফুচকা দেওয়া হলো। আর ত্রিধা বসলো আলাদা। কিন্তু জুঁই বারবার বলেছিল ওদের সাথে বসতে, কিন্তু ত্রিধা জানালো সে এভাবেই ঠিক আছে।